আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছো। আজমিরস ক্লাসরুম ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব সেই অঙ্কটি হচ্ছে, তোমরা যারা নবম দশম শ্রেণী কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর অঙ্ক। আমি আবার বলছি, হিসাব বিজ্ঞান বই নবম দশম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায়টি আছে লেনদেন অধ্যায়, এই অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। 5 নম্বর অঙ্কটি একটু জটিল অঙ্ক, যার কারণে এই অঙ্কটিকেই আমি প্রথমে সিলেক্ট করেছি তোমাদের শেখানোর জন্য। তো যেহেতু অঙ্কটা আমরা করব, সেহেতু সম্পূর্ণরূপে অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিই। এখানে বলা আছে, জেম ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তাহলে তোমরা অনেকে একটা ভুল করে থাকো যে হিসাবের যে প্রথম যে শিরোনামটা আছে ওইটা তোমরা অনেকে পড়ো না, ওইটা তোমাদের অবশ্যই পড়তে হবে। ওইটা যদি তোমরা ঠিক মতো পড়ো তাহলে ওইখানেও কিন্তু একটা লেনদেন লুকিয়ে থাকে, যেরকম এই অঙ্কটার মধ্যে আছে। অনেকে এখান থেকে শুরু করে না, তোমাদের প্রথম থেকেই শুরু করতে হবে। তো এখানে জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। 2017 সালের জানুয়ারি 2 তারিখে যে লেনদেনটি জেমস ট্রেডার্স সম্পূর্ণ করেছে সেই লেনদেনটি হচ্ছে, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। আমরা জানি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে হবে, ব্যাংকের সাথে লেনদেন করতে হলে। তো এই জেমস ট্রেডার সেই কাজটাই করেছে 2017 সালের জানুয়ারি 2 তারিখে প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলে। এখানে প্রাইম ব্যাংকে হিসাব খোলার ফলে তার 50,000 টাকা ব্যাংকে বেড়েছে এবং নগদ 50,000 টাকা কমে গিয়েছে। আমি লেনদেনের বিশ্লেষণগুলো তোমাদের বলে দিচ্ছি। জানুয়ারি 4 তারিখে জেমস ট্রেডার যে কাজটা করছে সেটা হচ্ছে, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে ওনারা 45,000 টাকার পণ্য ক্রয় করেছে এবং নগদ প্রদান করেছে 20,000 টাকা ও চেকে প্রদান করেছে 15,000 টাকা। তো টোটাল পণ্য ক্রয় করা হয়েছে 45,000 টাকার, আমি নগদ প্রদান করেছি 20,000 এবং চেকে প্রদান করা হয়েছে 15,000। তাহলে টোটালি দেখা যাচ্ছে 35,000 টাকা এখানে নগদ এবং চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে, কিন্তু পণ্য তো ক্রয় করা হয়েছিল 45,000 টাকা। তাহলে 35,000 টাকা যদি নগদ এবং চেকের মাধ্যমে প্রদান করা হয়, তাহলে অবশিষ্ট যে 10,000 আছে এটার কোনো হদিস নাই। তাহলে এই ধরনের যদি কোনো এন্ট্রি থাকে যে ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে, নগদ চেকে প্রদান করা হয়েছে, কিন্তু অবশিষ্ট কোনো টাকা রয়ে গেছে, এই ধরনের যদি কোনো হিসাব থাকে লেনদেনের মধ্যে, তাহলে অবশিষ্ট অংশটুকু অর্থাৎ এখানে 10,000 টাকা, এটাকে আমাদের বাকিতে ধরতে হবে। তাহলে এখানে আলটিমেটলি 45,000 টাকার যে পণ্য ক্রয়, এটা নগদে হবে 20,000, চেকে হবে 15,000 এবং বাকিতে হবে 10,000। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 6 তারিখ জানুয়ারি 80,000 টাকার পণ্য বিক্রয় করেছেন, নগদে 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গিয়েছে বা পাওয়া গেল। এখানেও সেম বেলাল এন্টারপ্রাইজের মতো অর্থাৎ 4 তারিখের এন্ট্রির মতো আমরা দেখতে পাচ্ছি 80,000 টাকার পণ্য ক্রয়, আমরা নগদে পেয়েছি 30,000, চেকে পেয়েছি 25,000, অর্থাৎ 55,000 টাকা আমরা পেয়েছি। তাহলে 80,000 থেকে আমরা যদি 55,000 টাকা পাই, তাহলে অবশিষ্ট থাকে কিন্তু আমাদের আরো 25,000 টাকা। এটার কিন্তু কোনো হদিস নেই। তাহলে অবশিষ্ট কোনো অংশ থাকলে আমরা পূর্বে লেনদেনই জেনেছি সেটাকে বাকিতে ধরতে হবে। তাহলে এখানে নগদে 80,000 টাকা পণ্য ক্রয় করার 80,000 টাকার পণ্য বিক্রয় করেছি, আমরা নগদে 30,000 পেয়েছি, তাহলে নগদান ডেবিট 30,000, ব্যাংক হচ্ছে 25,000 এবং অবশিষ্ট যে 25,000 আছে সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। আর টোটাল বিক্রয় হচ্ছে আমাদের 80,000 টাকা। এরপর 9 তারিখে বলেছে, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। এখন দেখো তোমরা, বেলাল এন্টারপ্রাইজ যিনি, যার কাছ থেকে আমরা 45,000 টাকা পণ্য ক্রয় করেছিলাম,
সেখানে আমাদের 10,000 টাকা বাকি ছিল, ওই 10,000 টাকাই আমরা পরিশোধ করেছি। এখানে পক্ষ দুটি হবে তোমার পাওনাদার বা প্রদেয় হিসাব, আর হচ্ছে তোমার নগদান হিসাব। জানুয়ারি 18 তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছেন 8,000 টাকা। অবভিয়াসলি এটি একটি লেনদেন, অনেকে এটা লেনদেন নাও মনে করতে পারেন, কিন্তু ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে উত্তোলন করার কারণে এটা একটি লেনদেন হয়েছে। তো মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করলে আমরা জানি সেটা ব্যাংক থেকে হোক বা ব্যবসা থেকে হোক, উত্তোলন হিসাবে একটি পক্ষ হবে, এবং যেহেতু এখানে ব্যাংক থেকে উত্তোলনটা করা হয়েছে সেহেতু এখানে ব্যাংক হিসাব হবে। তো রিকোয়ারমেন্ট আমরা চলে যাই, আমাদের করণীয় করতে বলেছেন জেম ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো তারপরে খ নাম্বারে বলেছে জানুয়ারির 1-2 এখানে 3 ছিল, তো 3 নাম্বার নামে কোনো এন্ট্রি নেই, একটা ভুল ছিল। তো 4 ও 6 ও 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ এখানে বিবরণী ছক করতে বলেছে 1, 2, 4, 6 এবং 9 তারিখের এন্ট্রি দ্বারা। ঘ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলা হয়েছে জেম ট্রেডার্স এর মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার যেটাকে বলে ওইটার পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখন আমরা এটা সলভ করব। প্রথমে ক নাম্বার প্রশ্নটার আমরা সলিউশন করব, সেটা হচ্ছে জেম ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। তো এখানে আমি লিখে রেখেছি, অঙ্কটা আগে থেকেই করে রেখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। প্রথমে আমরা করব প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমরা প্রথমে জেনে নিই প্রারম্ভিক মূলধনটা কি। এর আগে আমরা জানবো প্রারম্ভিক মানে হচ্ছে শুরু, তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে শুরুর মূলধন, অর্থাৎ যে মূলধনটা নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করে থাকে ওইটাকেই আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন বলবো, একদম শুরুতে যে মূলধনটা থাকবে। তো জেম ট্রেডার্স এর এখানে কি কোনো মূলধন আছে শুরুতে? আমরা দেখতে পাচ্ছি 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, অর্থাৎ ব্যবসা শুরু করতে মূলধন লাগে, তাহলে এখানে মূলধন আছে। তো তার মূলধনটা হচ্ছে 1,20,000 টাকা নগদ ও 70,000 টাকার আসবাবপত্র, তাহলে এই দুইটা যোগ করে দিলেই আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাব। তো এখানে সেম ওই কথাটাই বলা আছে, জনাব জেম ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে ঘর হবে 4টা, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা ও পরিমাণ টাকা। তারিখে আমরা তারিখ লিখব, বিবরণীতে যেভাবে মূলধনটা হয়েছে ওইটা লিখব, বিস্তারিত টাকাতে যোগটা করব, পরিমাণ টাকাতে টোটাল যোগফলটা আমরা বসিয়ে দিব ইনশাআল্লাহ। এখন দেখো প্রারম্ভিক মূলধন, তাহলে জানুয়ারি 1 তারিখে তার নগদ ছিল 1,20,000 টাকা, আসবাবপত্র ছিল 70,000 টাকা, এই দুইটা যোগ করলেই আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি 1,90,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেন 2 নাম্বার যে অপশনটার কথা বলা হয় যে জানুয়ারি 1, 2, 4, 6 ও 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই। এখন এ ইকুয়াল এল প্লাস ওই প্রমাণ করতে বলছে, এখন কোন ছকের মাধ্যমে করব, কিভাবে করব? আমি শুরুতেই বলেছি এটা বিবরণী ছক হবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার কখন কখন বিবরণী ছক হবে, আমরা কিভাবে বুঝবো? আমরা একটু খেয়াল করো তোমরা, বিবরণী ছক আমরা বুঝবো এই কয়টা মাধ্যমে। প্রথমে আমাদের আছে, আমাদের যখন বলবে এ ইকুয়াল এল প্লাস ওই এর প্রমাণ করো, তখন আমরা কিন্তু বিবরণী ছক করব, কারণ বিবরণী ছকের মাধ্যমেই আমাদের এ ইকুয়াল এল প্লাস ওই অর্থাৎ হিসাব সমীকরণটিকে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এটা বললে আমরা বিবরণী ছক করব। তারপরে যেই কারণে আমরা বিবরণী ছক করব সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। প্রশ্নে যদি এই কথাটাও বলা থাকে, এই অপশনটাও যদি থাকে, তাও আমরা বিবরণী ছক প্রস্তুত করব। তারপর হচ্ছে যদি সরাসরি ট্যাবুলার ছক বা বিবরণী ছক করতে বলে, তাহলেও কিন্তু আমরা ট্যাবুলার ছক বা বিবরণী ছক করব, এটাই অঙ্কের মধ্যে আমাদের বলা যদি সরাসরি থাকে। এখন ট্যাবুলার ছক বা বিবরণী ছক এটা আমরা প্রস্তুতের আগে আমরা একটু জেনে নিব ট্যাবুলার ছক বা বিবরণী ছকটা আসলে কি। এখানে দেখো আমি প্রথমেই বলেছি ট্যাবুলার ছক বা বিবরণী ছক হচ্ছে হিসাব সমীকরণের প্রমাণ করা, অর্থাৎ হিসাব সমীকরণটা আমি লিখি এ ইকুয়াল এল প্লাস ও এ, অর্থাৎ এই যে হিসাব সমীকরণটা আছে এটার প্রমাণ করা, অর্থাৎ মোট সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যে যোগফল হবে এটাই হচ্ছে বিবরণী ছকের মাধ্যমে আমরা প্রমাণ করব। তাহলে বিবরণী ছকের একটা অঙ্কের মধ্যে এই ছকটার মধ্যে দুইটা অংশ থাকবে। এখানে দেখো এ ইকুয়াল
এল প্লাস ওই। এখানে পাশ কয়টা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ এর পাশ সমানের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিভাইড হয়েছে, সেটা হচ্ছে এ এল প্লাস ওই। তাহলে এই ছকের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে এ এর অংশ আর একটা হচ্ছে এল প্লাস ওই এর অংশ। তাহলে এই এ এর অংশে আমাদের উপাদান আছে একটি, শুধু এ, আই মিন হচ্ছে সম্পদ। তোমরা যারা এ মানে সম্পদ বোঝো না তারা একটু বুঝে নিও। এ মানে হচ্ছে সম্পদ, এল মানে হচ্ছে দায়, আর ওই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন কথা হচ্ছে কি, এই ছকে কিসের কিসের কোন কোন হিসাবের ঘরটা আমি দিব। তাহলে যেহেতু এখানে এ এল এবং ওই এর উপস্থিতি আছে হিসাব সমীকরণের মধ্যে, এবং বিবরণী ছক হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই এর প্রমাণকরণ, সেহেতু আমরা এখানে সম্পদের জন্য ঘর রাখবো, আর এল এর জন্য আর ওই এর জন্য ঘর রাখবো। সম্পদের পাশে সকল সম্পদগুলি আমরা ঘর করব, এল এর পাশে দায়গুলি, আর ওই সবসময় একটাই থাকবে, সেটা হচ্ছে মূলধন। ওইটা আমরা পেয়ে গেছি যে মূলধন হচ্ছে আমাদের ওই, তাহলে ওই পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে বিবরণী ছকের মধ্যে এ বা উপরোক্ত লেনদেনগুলির মধ্যে কয়টি এ অর্থাৎ সম্পদ আছে, কয়টি এল অর্থাৎ দায় আছে। আমাদের বলছে 1 তারিখ, 1 তারিখের মধ্যে আমরা দেখছি নগদ আসবাবপত্র দুটি সম্পদ আমরা পেয়েছি, তা আমরা এ ঘরে লিখে নিই নগদ এবং আসবাবপত্র, আসবাবপত্র। তারপর আমাকে বলছে 2 তারিখ, 2 তারিখে বলছে প্রাইম ব্যাংক 50,000 টাকা, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এখানে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব জড়িত আছে, তাহলে এখানে নগদটা আমরা লিখেছি, তাহলে ব্যাংক হিসাবটা নতুন করে সম্পদ আমরা জানতে পারলাম। এখন নতুন করে একটা সম্পদ আসলো আমাদের, যারা এখনো সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্বের চিহ্নিতকরণ অর্থাৎ চিনতে না পারি, তাহলে তাদের জন্য আমাদের আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, যে এক ক্লাসের মধ্যে সম্পদ আয় ব্যয় দায় চেনার উপায়, মালিকানা সত্ত্ব চেনার উপায়। আশা করি ওই ভিডিওটা তোমরা দেখলে এগুলি খুব সহজেই তোমরা চিনতে পারবা। এখন পরে আমাদের যে এন্ট্রিটা বলছে সেটা হচ্ছে 4 তারিখ, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য প্রায় নগদ প্রদান 20,000, চেকে প্রদান 15,000, আর অবশিষ্ট 10,000 বাকিতে। তাহলে এখানে পক্ষগুলো হচ্ছে ক্রয় হিসাব, নগদান হিসাব 20,000 এবং চেক অর্থাৎ ব্যাংক হিসাব 15,000। তাহলে এখানে নগদ আছে, ব্যাংক আছে এবং প্রদেয় হিসাব আছে। আমরা সকলে জানি প্রদেয় হিসাব একটা দায়, তাহলে প্রদেয় হিসাবটা আমরা লিখে নিছি দায়ের পাশে। তাহলে ক্রয় আছে 45,000 টাকা, ক্রয়টা কোথায় যাবে? তো হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা আছে ওইখানে হচ্ছে প্রথমে যাবে আমাদের মূলধন, বর্ধিত রূপটা আমরা দেখে দিই। তারপর যাবে হচ্ছে যোগ যাবে আয়, বাদ যাবে ব্যয়, বাদ যাবে উত্তোলন। তাহলে যেহেতু আমাদের ওইর মধ্যে আয় ব্যয়টা যাবে, তাহলে ক্রয়টা যেহেতু ব্যয়, তাহলে এই 4 নাম্বারের এন্ট্রিটার ক্রয় নামক যেই পক্ষটা আছে ওই ক্রয় নামক পক্ষের জন্য মূলধন থেকে আমরা ক্রয়টাকে বাদ দিব। আচ্ছা, তারপরে আছে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে পেয়েছি আমরা 30,000 ও চেকে পেয়েছি 25,000, আর অবশিষ্ট যেটা ওটা হচ্ছে ধারে অর্থাৎ প্রাপ্য হিসাবে আমরা পেয়েছি। তাহলে প্রাপ্য হিসাবটা কি ছিল আমরা একটু দেখি। আচ্ছা, এখন দেখেন তাহলে প্রাপ্য হিসাব এখানে পক্ষগুলো হবে নগদান হিসাব, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। তাহলে প্রাপ্য হিসাব তো আমরা এখনো সম্পদের পাশে লিখি নাই, প্রাপ্য হিসাবটা লিখলাম। তারপরে আমাদের যে পক্ষগুলা থাকবে সেটা হচ্ছে বিক্রয়, বিক্রয়টা যেহেতু আয় সেহেতু মূলধনের সাথে এটা কি যাবে, আমরা কিন্তু খসড়া একটা অঙ্ক করে নিচ্ছি, যোগ যাবে। তারপরে আমাকে বলছে 9 তারিখের লেনদেনটা, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। এখানে দেখতে পাচ্ছি বেলাল এন্টারপ্রাইজ আমার প্রদেয় হিসাব ছিল তাকে পরিশোধ করেছি। এখানে পক্ষ দুইটা হবে প্রদেয় হিসাব এবং নগদান, তো প্রদেয় আগে লেখা আছে, নগদও আগে লেখা আছে, তাহলে এখান থেকে আর নতুন কোনো পক্ষ আমরা পাবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমাদের 4টা পক্ষ আছে, এল এর মধ্যে একটা পক্ষ আছে, মূলধনের মধ্যে আমাদের সবসময় তো একটাই থাকবে সেটা হচ্ছে ওই এর মধ্যে সবসময় একটাই পক্ষ থাকবে সেটা হচ্ছে মূলধন। আশা করি তোমরা এই পক্ষটা নির্বাচন বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা অঙ্কটা করে রেখেছি, অঙ্কটা তোমাদের সামনে আমি একটু প্রেজেন্ট করব। এখানে দেখো অঙ্কটা প্রেজেন্ট করা আছে, খুব সুন্দরভাবে আমি অঙ্কটা করে রেখেছি, তোমরা দেখতে পারো। তো এখানে প্রথমে আমি একটু ঘুরিয়ে নেই তোমাদের সুবিধার্থে, ঘোরালে হচ্ছে, ঘোরালে হচ্ছে না, তো এভাবেই থাকো, এভাবেই তোমরা দেখো। তো এখানে প্রথমে আমরা
যেই জিনিসটা করব সেটা হচ্ছে ছকটা এঁকে নিব। ছকটা আঁকা তোমরা একটু শিখে নিবা বই থেকে। তো তারিখ, প্রথমে 1 তারিখের যে এন্ট্রিটা আছে সেটা আমি একটু সলিউশন করব। 1 তারিখের এন্ট্রিতে বলছে নগদ 1,20,000 ও 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা করছে। তাহলে একটু তোমাদের যদি আমি বলে রাখি, নগদ 1,20,000 ব্যবসায়ের বেড়েছে, 70,000 আসবাবপত্র ব্যবসায়ের বেড়েছে। যেহেতু এটা নিয়ে ব্যবসা শুরু করেছে, এটা হচ্ছে মূলধন, তাহলে মূলধনও বেড়েছে 1,90,000 টাকা। তাহলে তিনটা হিসাবই আমাদের বেড়েছে। বলা বাহুল্য, যে কয়টা পক্ষ লেনদেনের মধ্যে থাকবে ওই কয়বারই বিবরণী ছকের এফেক্ট ওই লেনদেনের মাধ্যমে পড়বে বিবরণী ছকের উপর। তাহলে নগদে 1,20,000 টাকা, তিনটা পক্ষ আছে এখানে, তাহলে নগদ যোগ করলাম 1,20,000, আসবাবপত্রতে যোগ করলাম 1,20,000 এবং মূলধনে এই দুইটার যোগফল 1,90,000। মন্তব্য নামের একটা ঘর আছে। মন্তব্য কখন কখন দিব, অনেকে এটাকে কম্পালসারি মনে করে না, কিন্তু একটা অঙ্ককে তুমি যদি পরিশুদ্ধভাবে এটা এক্সামিনারের কাছে পৌঁছাতে পারো, তোমার মার্ক কিন্তু বেড়ে যাবে আশা করি। তো মন্তব্যের ঘরের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলধন আছে। মূলধন আমি লিখে রেখেছি, যখন কোনো টাকা মূলধনের ঘরে বসবে তখনই এটার জন্য মন্তব্য দিতে হবে। তাহলে মূলধনের ঘরে 1,90,000 টাকা বসেছে, এখন এটার জন্য আমাদের লিখতে হবে মূলধন আনয়ন। আচ্ছা, এরপরে জানুয়ারি 2 তারিখে বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। তো ব্যাংক হিসাব খোলা হয়েছে, ব্যাংকের জমা দিয়ে ব্যাংকের টাকা অবভিয়াসলি বেড়েছে এবং প্রতিষ্ঠানের নগদ 50,000 টাকা কমে গিয়েছে। তাহলে প্রতিষ্ঠানের যেহেতু নগদ 50,000 টাকা কমে গিয়েছে, তাহলে 50,000 টাকা আমি বিয়োগ করে দিলাম। আমি কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। এর আগে প্রত্যেকটা ব্যালেন্স আমরা নামিয়ে নিয়েছি। এখানে নগদের 1,20,000 ছিল, 70,000 ছিল আসবাবপত্রের, আর 90,000 ছিল, 1,90,000 ছিল মূলধনের। ব্যালেন্সটা নামিয়ে নিয়েছি। তারপরে যেহেতু নগদ টাকা চলে গিয়েছে ব্যাংকে জমা দেওয়ার কারণে, হিসাব খোলার কারণে, ব্যাংক থেকে নগদ থেকে আমরা মাইনাস করলাম আর ব্যাংকে আমরা যোগ করলাম। এটাই হচ্ছে 2 তারিখের লেনদেনের বিবরণী ছকের উপর প্রভাব। তারপরে 4 তারিখে দেখো, এর আগে ব্যালেন্স গুলো তোমরা বের করে নিবা। ঠিক আছে, 1,20,000 থেকে আমরা 50,000 বাদ দিলে 70,000 পেলাম। এখানে বাদ দেওয়ার কিছু ছিল না, তাহলে 70,000ই বসবে। এখানে 50,000 50,000ই বসবে। এখানে 1,90,000 90,000ই বসবে। তো 6 তারিখের যে এন্ট্রিটা সেটা নিয়ে আমরা, 4 তারিখের যে এন্ট্রিটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, যার নগদ প্রদান 20,000 টাকা ও চেকে প্রদান 15,000 টাকা, আর অবশিষ্ট অংশের ধারে, এটা আমি আগেই বলেছি। তাহলে ক্রয় করেছি, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাহলে ব্যয়টা 45,000 টাকা আমরা মূলধন থেকে বিয়োগ দিব। মূলধন থেকে বিয়োগ দিলাম, তারপরে আমাদের 20,000 টাকা নগদে। তাহলে নগদ চলে গেছে না আসছে, সেই প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে। অবভিয়াসলি নগদটা চলে গেছে যেহেতু আমরা ক্রয় করেছি। তো নগদ 20,000 চলে গেছে, 20,000 থেকে মাইনাস চেকে প্রদান করেছি যেহেতু, ব্যাংক থেকে আমাদের 15,000 টাকা কমে গিয়েছে। আর 45,000 টাকা আমরা মূলধন থেকে বাদ দিলাম। কেন এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এটা ব্যয়, ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয়, অর্থাৎ ব্যয়টা আমরা বাদ দিলাম। মন্তব্যের ঘরে নিলাম আমরা ক্রয় হিসাব। ওকে, 6 তারিখের এন্ট্রিটা আমি একটু ভালো করে বোঝাই। 80,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, 30,000 টাকা আমরা নগদে পেয়েছি এবং চেকে পেয়েছি 25,000 টাকা। অবশিষ্ট থাকে আরো 25,000 টাকা, সেটা আমরা বাকিতে ধরে নিয়েছি। এটাই বাকিতে ধরতে হবে, এটাই নিয়ম। তো 80,000 টাকা বিক্রয় করেছি আমরা, বিক্রয় করলে আয় হয়, তাহলে আয়টা আমরা মূলধনের সাথে যোগ দিয়েছি। মূলধনের সাথে কত যোগ দিয়েছি? 80,000 যোগ দিয়েছি। নগদে পেয়েছি কত? 30,000। তাহলে নগদের যে ব্যালেন্স ছিল ওইখানে যোগ দিব আমরা 30,000। তারপরে আমাদের চেকে পেয়েছি 25,000। চেকের ব্যাংকের যে ব্যালেন্স, চেকটা ব্যাংকে যাবে, ওইখানে আমরা 25,000 যোগ দিয়েছি। তারপরে অবশিষ্ট অংশ যেহেতু আমাদের বাকিতে ধরতে হয়েছে, সেহেতু আমরা প্রাপ্য হিসাবে দিয়েছি 25,000 টাকা। তো 9 নাম্বার যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তো বেলাল এন্টারপ্রাইজকে যেহেতু পরিশোধ করা হয়েছে, সে আমার প্রদেয় হিসাব ছিল আর নগদে পরিশোধ করা হয়েছে, তাহলে নগদান একটা পক্ষ আর প্রদেয় হিসাব একটা পক্ষ। যেহেতু প্রদেয় হিসাবকে পরিশোধ করে দিয়েছে, প্রদেয় হিসাবটা কমে গেছে, আর নগদ টাকাটাও যেহেতু নগদে পরিশোধ করছে, নগদ টাকা কমছে। তাহলে এখানে দেখতে পারতেছো নগদ থেকে আমরা 10,000 টাকা বাদ দিয়েছি এবং প্রদেয় হিসাব থেকে আমরা 10,000 টাকা বাদ দিয়েছি।
তো এই হচ্ছে, তারপরে প্রত্যেকটার ব্যালেন্স নির্ণয় করা আছে। এখানে নগদের ব্যালেন্স হচ্ছে 70,000, আসবাবপত্র ব্যালেন্স 70,000, ব্যাংকের ব্যালেন্স 60,000 এবং প্রাপ্য হিসাবের ব্যালেন্সটা হচ্ছে 25,000। তারপরে এখানে 10 থেকে 10 বাদ দিলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছুই থাকবে না। তারপরে মূলধনের ব্যালেন্স হয়েছে আমাদের 2,25,000। তাহলে এখানেও 2,25,000, এখানেও 2,25,000। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে এবং অঙ্কটা মিলে গেছে। এবং আশা করি তোমরা বিবরণী ছক অর্থাৎ এই 5 নম্বর অঙ্কের খ নাম্বার যে অংশটা আছে a ইকুয়াল l প্লাস ওই এর প্রমাণ করো, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন 3 নম্বর অপশন নিয়ে আমরা কথা বলবো। 3 নম্বর অপশনটা কি? 3 নম্বর অপশনটা হচ্ছে জেম ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। পূর্বেই বলে নেই যে মালিকানা সত্ত্ব নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা যারা মালিকানা সত্ত্বটা বোঝো না যে বিষয়টা কি, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে। তাহলে মালিকানা সত্ত্বর পরিমাণটা এখন আমরা নির্ণয় করবো ইনশাআল্লাহ। তো মালিকানা সত্ত্বর প্রথম উপাদান যে মূলধন, এটা আমরা সবাই জানি, কারণ মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার এবং একটা প্রতিষ্ঠানের মূলধনের উপরই মালিকানা সত্ত্ব থাকে, মালিকের সবচেয়ে বেশি অধিকার থাকে এবং ওইটা থেকে ব্যয় বাদ যায়, আয়গুলা যোগ যায় এবং উত্তোলন বাদ যায়। এখানে তিনটা জিনিসই আছে, অর্থাৎ মূলধনও আছে, ব্যয়ও আছে, আয়ও আছে, উত্তোলনও আছে। এই চারটাই হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের উপাদান। তো প্রথমে আমরা মূলধনটাকে খুঁজে বের করবো। মূলধন আছে 1,20,000 টাকা নগদ এবং 70,000 টাকার যে আসবাবপত্র কিনছিলাম ওইটাই আমাদের মূলধন। তাহলে এখানে আমরা লিখে রেখেছি মূলধন, কিভাবে আসলে এটা নগদে এবং আসবাবপত্রের মাধ্যমে। তাহলে 1,90,000 টাকা আমরা যোগ দিয়েছি। তারপরে এখানে আমরা দেখি জানুয়ারি 2 তারিখ প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। এখানে পক্ষ দুইটি হচ্ছে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। তোমরা একটু খেয়াল করে দেখো, ব্যাংকটাও সম্পদ, নগদানটাও সম্পদ। তাহলে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার মতো কোনো উপাদান এখানে নেই, অর্থাৎ সম্পদ কখনো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন। তাহলে এখানে মূলধনও নয়, আয়ও নয়, ব্যয়ও নয়, উত্তোলন নয়। তাহলে 2 তারিখের যে এন্ট্রিটা আছে ওই এন্ট্রিটা কিন্তু মালিকানা সত্ত্ব নির্ণয়ে আসবে না। 4 তারিখে আমরা দেখি বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ব্যয়টা আমাদের বিয়োগ যায়, তাহলে মাইনাস পণ্য ক্রয় 45,000 টাকা। 1,90,000 থেকে আমরা 45,000 টাকাটা বাদ দিব। বাদ দেওয়ার পরে থাকবে হচ্ছে 1,45,000 টাকা। তারপরে যে এন্ট্রিটা আছে 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ 30,000। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পণ্য বিক্রয় করেছি কত টাকার, 80,000 টাকা। বিক্রয় করলে আয় হয় না ব্যয় হয়, প্রশ্ন তোমাদের কাছে। অবভিয়াসলি বিক্রয় করলে আয় হয়, তাহলে এই যে বিক্রয়টা আছে পণ্য বিক্রয়, এটা যোগ দিব 80,000, তাহলে যোগফল হবে কত, 2,25,000 টাকা। এখন লাস্ট যেই এন্ট্রিটা আছে 9 নাম্বার, লাস্ট না, লাস্টের আগেরটা, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে এখানে প্রদেয় হিসাবকে পরিশোধ করেছে অবভিয়াসলি, প্রদেয় হিসাব আর নগদান হিসাব দুটি পক্ষ। প্রদেয় হিসাব দায়, নগদান সম্পদ। তাহলে এখানে আয়, ব্যয়, উত্তোলন বা মূলধনের কোনো উপাদান না থাকায় মালিকানা সত্ত্ব বিবরণীতে এই 9 তারিখের এন্ট্রি আসবে না। তারপরে 18 তারিখের এন্ট্রিটা যেটা আছে, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছেন 8,000। তাহলে এখানে উত্তোলন অবভিয়াসলি আছে, যেহেতু এটা নিজ প্রয়োজন বা ব্যক্তিগত প্রয়োজনে বলা হয়েছে, তাহলে উত্তোলনটা মূলধন থেকে কি যাবে, বাদ যাবে, মাইনাস উত্তোলন 8,000 টাকা। তাহলে আলটিমেটলি যোগ বিয়োগ করার ফলে আসতেছে 2,17,000 টাকা মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ। আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরিশেষে একটি কথা, ভিডিওটি যদি তোমার ভালো লাগে, ভিডিওটি থেকে তুমি ইনশাল্লাহ যদি উপকৃত হও, তাহলে ভিডিওতে লাইক দিবে, কমেন্টস করে জানাবে ভিডিওটি কেমন হলো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।